হরমুজ প্রণালী অবরোধে ট্রাম্পের আহ্বান, মুখ ফিরিয়ে নিল ন্যাটো। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করে নয়া প্রস্তাব তেহরানের। মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত 7। ব্যাংক আইনে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে মন্তব্য টিআইবির। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না সামরিক জোট ন্যাটো। সোমবার জোটভুক্ত দেশগুলো তাদের অবস্থান স্পষ্ট করে জানায়। ন্যাটো সূত্রে জানা গেছে, চলমান সংঘাত অব্যাহত থাকায় হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে জড়াতে চায় না সদস্য রাষ্ট্রগুলো। তারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পক্ষে মত দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ন্যাটোর এমন অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হতে পারেন। এতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালী অবরোধের উদ্যোগে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এই অবরোধকে সমর্থন করছি না। যত চাপই আসুক, আমরা সরাসরি এই যুদ্ধে জড়াবো না। জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিস সহ ন্যাটোর আরও কয়েকটি দেশও হরমুজ প্রণালীতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করেছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুলনামূলক নমনীয় অবস্থান প্রকাশ করেছেন। তিনি জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের বিষয়ে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে না বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে ন্যাটোর এ অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের একবার সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যে এ ব্যাপারে দুদেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফায় আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেই পছন্দ তাদের। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত 11 এপ্রিল ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পরও নিজেদের মধ্যকার কূটনৈতিক চ্যানেলগুলো খোলা রাখতে দুদেশের কর্মকর্তারাই আগ্রহী। ব্লুমবার্গে এই প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, তারা নিয়মিত দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিভেদ, মত পার্থক্যগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল 5 বছরের জন্য এটি করতে সম্মত। দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র গ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন, আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনো কোনো পরিকল্পনা হয়নি। এর আগে শনিবার পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতবিরোধী ছিল মূল প্রতিবন্ধকতা। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে ওয়াশিংটন তার প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেয়, কিন্তু তেহরান জানায় তারা কেবল 5 বছরের জন্য এতে সম্মত হতে পারে। পরে ওই আলোচনা ভেস্তে যায়। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন প্রতিনিধিরা। আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন ও ইরানি প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মহাসচিব নাইম কাশেম এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, এই ধরনের আলোচনা বাস্তবসম্মত নয়। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত এই সংলাপ মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ সৃষ্টির একটি কৌশল। তার ভাষায়, এটি কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ নয়, বরং
একটি অজুহাত। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হিজবুল্লাহর এই অবস্থান সেই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরো বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার ঘাটতি এখনো গভীর। নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার পর নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। শোভাযাত্রাটি শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে পুনরায় চারুকলা এসে শেষ হয়। এর আগে ভোরে সূর্যোদয়ের পর রমনার বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতায় শুরু হয় বর্ষবরণ আয়োজন। সকাল ৬টা ১৫ সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। ছায়ানটের শিক্ষার্থী, শিক্ষক, বিশিষ্ট শিল্পী সহ সব মিলিয়ে ২০০ শিল্পী অংশ নেন এতে। এছাড়াও বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেওয়ার জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে। চাপা পড়া যাত্রীদের মধ্যে ৭ জন নিহত ও ৬ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার। হাইওয়ে পুলিশ জানায়, রাত ৩টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ৭ জন নিহত ও ৬ জন আহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগের বিধান যুক্ত করার মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিবৃতিতে বলা হয়, এই আইনের ফলে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি ও লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হবে, যা আত্মঘাতীমূলক বলে মনে করে টিআইবি। এর মাধ্যমে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও সুশাসনের ঘাটতি দূর করার পরিবর্তে দায়মুক্তি ও বিচারহীনতার পূর্ববর্তী কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখা হয়েছে বলেও মনে করে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকার যে যুক্তি দেখাক না কেন, দুর্নীতি লুটপাট সহায়ক এ সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবে ব্যাংক খাতের লুটেরাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা দূরে থাক, বিশালভাবে পুরস্কৃত করা হলো, যা আত্মঘাতীমূলক। সরকারের এই সিদ্ধান্ত হতাশাজনক হলেও অবাক করার মতো তেমন কিছু নেই। কর্তৃত্ববাদের পতনের অর্থ যে ব্যাংক খাতে ক্ষমতার অপব্যবহার ও জবরদখলের অবসান নয়, বরং উইনার টেকস অল ফর্মুলায় নীতি দখলের পালাবদলের মাধ্যমে চোরতন্ত্রের সাময়িক বিরতির পর পুনর্বাসনের পথ সুগম রাখা। সরকারের এই পদক্ষেপ তারই দৃষ্টান্ত, যা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের চরম বিতর্কিত সিদ্ধান্তের ধারাবাহিকতা মাত্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।